সাহিত্য হচ্ছে মানবাত্মার প্রতিচ্ছবি, সাহিত্য সমাজের দর্পণ। তা সাহিত্যের মধ্যে নাটক, উপন্যাস, কবিতা বিভিন্ন কিছু ক্ষেত্র রয়েছে, কিন্তু কবিতা এমনই একটা জিনিস যেখানে ছন্দবদ্ধতা মানুষের জীবন দর্শনকে আলোড়িত করে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে, সুকান্ত থেকে শুরু করে, নজরুল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে শুরু করে টমাস হার্ডি, সমস্ত কবিতার মধ্যে প্রেম আছে, বিরহ আছে, যন্ত্রণা আছে, সমাজ চেতনা আছে। বিশেষত আজকে এই কর্দমাক্ত সমাজ ব্যবস্থাটাকে আমাকে প্রচণ্ড আলোড়িত করে, নাড়া দেয়। মাঝে মাঝে মনটা বিদ্রোহ করে ওঠে, মাঝে মাঝে মনটা ব্যথিত হয়ে ওঠে। সেই নিরিখে বলা যেতে পারে আমি খুব ছোট অবস্থা থেকেই বা প্রায় স্কুল বয়স থেকেই আমি কবিতা লিখি। মাঝে মাঝে কবিতা লিখতাম, সেটা বলতে পারেন নীরব যন্ত্রণার সাক্ষী হিসেবে, কখনো আনন্দের অভিব্যক্তি হিসেবে, কখনো ক্ষুধার্ত মানুষকে বাঁচাবার তাগিদে, কখনো বিভিন্ন ইতিহাসের প্রেক্ষাপটে সমাজ জীবনকে আলোড়িত করার জন্য। এই হিসেবে আমার কবিতা লেখার, নিজের অজান্তেই একটা কবিতা লেখার সূত্রপাত। কবিতা যে ছন্দবদ্ধতা বা কবিতার যে ছন্দ, যে ছন্দের যে দীপন, আমি মনে করি এ এক জীবন আত্মার প্রতিচ্ছবি। ইতিহাস থেকে আধুনিকতার যে মেলবন্ধন, তার মধ্যে কবিতা ছিল, তার মধ্যে কবিতা আছে, তার মধ্যে কবিতা থাকবে। রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন আজি হতে শতবর্ষ পরে, বা যখন নজরুল ইসলাম লিখেছিলেন গাহি সাম্যের গান, যেথা হতে আসে এক হয়ে গেল সব বাতা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। আজকে সাম্প্রদায়িকতা লেলিহান শিখায়, সেই সম্প্রীতিটাকে আমরা আজও সমাজ চেতনায় অনুভব করি। আমি সেই সকল মানুষের কথা বলতে চাই যারা এলিট নয়, যারা 10 তলা বাড়িতে থাকেন না। আমি সেই সকল মানুষের কথা বলতে চাই যারা জন অরণ্যের মধ্যে বসবাস করেন, যারা নিপীড়িত, যারা শোষিত, যারা ক্লান্ত, যারা ক্ষুধার্ত, যারা নিরন্ন, যারা বুভুক্ষু। সেই সকল মানুষের চেতনার কথা, তাদের ব্যথার কথা, তাদের অনুভবের কথা, তাদের বেদনার কথা আমি কবিতার মধ্য দিয়ে তুলে ধরতে চাই। সব শ্রেণীর মানুষই কবিতা পড়বেন, কিন্তু আমি মনে করি যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের এগিয়ে নিয়ে যাওয়া দরকার। তাদের মধ্যে, ধনীর মধ্যে একটা দরিদ্রের যে ব্যবধান রয়েছে, যেমন আমরা একটা ভাব সম্প্রসারণে পড়তাম, বড় লোকের 10 তলা বাড়ি চাই, ছোট্ট দোয়েল পাখির চাই এক টুকরো আকাশ, একটা কবির চাই পলাশ রাঙা উন্মুক্ত বাতাস, বসন্তের উদ্ভাস। সেই যে ব্যবধানটা, এই ব্যবধানটা মোছাবার জন্যই আমার অক্লান্ত সাধনা, আমার অক্লান্ত পরিশ্রম, আমার অক্লান্ত এগিয়ে যাবার নিরলস প্রয়াস। এই দ্বিচারিতার রাজনীতি আমি প্রত্যক্ষ করি, আমি বা আমরা সবাই, আপনারা সকলেই প্রত্যক্ষ করেন। কিন্তু এই দ্বিচারিতা, সাম্প্রদায়িকতা, বিভাজন, অসাম্য, শ্রেণী বৈষম্য, জাতপাত, এগুলোকে আমি ঘৃণা করি। চণ্ডীদাসের ভাষায় বলি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই আমার কবিতার মধ্যে আপনি শাহিনবাগের পথে পাবেন, আমার কবিতার মধ্যে হয়তো আপনি শবরীমালা পাবেন, আমার কবিতার মধ্যে আপনি বিভিন্ন সমকালীন যে রাজনীতি, তার প্রেক্ষাপটে আমি তুলে ধরতে চেয়েছি। আমরা সবাই চোর, এই কবিতাটাও যেমন আছে। লুম্পেনদের স্বর্গরাজ্য, এই কবিতাটাও আমি লেখার চেষ্টা করেছি। আমি লেখার চেষ্টা করেছি আচ্ছে দিন, আমি লেখার চেষ্টা করেছি অতুল্য ভারত, ভারতবর্ষের বিভিন্ন দর্শন তুলে ধরার আমি চেষ্টা করেছি। পৃথিবীটা হচ্ছে অসীম, পৃথিবীটা অনন্ত, পৃথিবীটা উন্মুক্ত। আমি কতটা করতে পারছি বা কতটা করতে পারবো, কতটা করতে পেরেছি, সেটা সময় বলবে, ভবিষ্যৎ বলবে। আমার কাজ করে যাওয়া, আমার কাজ ফলের আশা না করে এগিয়ে যাওয়া। আমি মনে করি
যে কবিতা, যে ছন্দের দীপন, কবিতার যে লাবণ্যময় স্পর্শ, কবিতার যে নান্দনিকতার যে উৎকর্ষ, শুধু আজ নয়, আগামী দিনেও থাকবে, আগামী দিনেও ছিল, এই থাকবে। এবং আমি মনে করি কবিতার মধ্য দিয়েই যে সমকালীনতা, কবিতার মধ্য দিয়েই যে সংবেদনশীলতা, কবিতার মধ্য দিয়েই যে ভারসাম্য, এটা রক্ষিত হবে আগামী দিনে। সময়ের সাথে সাথে অনেক কিছু নতুন সৃষ্টি হয়, সময়ের সাথে সাথে অনেক কিছু ভেঙে চুরে লোপাট হয়ে যায়, সময়ের সাথে সাথে অনেক কিছু নতুন উন্মুক্ত বাতাস ঝটকা মারে। তা আপনারা যে রবীন্দ্রনাথের কবিতা, জীবনানন্দের কবিতা, সুকান্তের কবিতা থেকে শুরু করে অমিতাভ দাশগুপ্ত, শুভ দাশগুপ্ত থেকে শুরু করে বিষ্ণুদেব, পূর্ণেন্দু পত্রী, সবার শ্রীজাত, সবার যে জয় গোস্বামী, সবার কবিতা একটা সমকালীন প্রেক্ষাপটে চলমান ধারায় এগিয়ে চলেছে। কবিতা বহতা নদীর মতো, নদী যেমন আপন বেগে এগিয়ে চলে, কবিতাও আপন বেগে এগিয়ে চলেছে। যে সমকালীন ধারা নিয়ে, তার বৈচিত্র্য নিয়ে, তার নিজস্ব শৈলী নিয়ে, তার নিজস্ব স্নিগ্ধতা নিয়ে আপন বেগে এগিয়ে চলেছে কবিতা। কবিতা সে শুভ দাশগুপ্তের হাত ধরেই হোক, পূর্ণেন্দু পত্রীর হাত ধরেই হোক, শ্রীজাতর হাত ধরেই হোক, নতুন নতুন ভবিষ্যৎ প্রজন্মের কবিদের হাত ধরেই হোক, এগিয়ে চলবে। আগে একটা যে ছন্দবদ্ধতা, যে ছন্দের যে দীপন ছিল, কিছু কিছু কবি আধুনিক প্রেক্ষাপটে সেই ছন্দবদ্ধতাটাকে হয়তো গদ্যের আকারে, গদ্যের স্টাইলে লেখার চেষ্টা করছে। কিন্তু গদ্য পদ্য যে কোনো কারণেই হোক না কেন, তার একটা ভারসাম্য যে রক্ষিত হচ্ছে, সেই ভারসাম্যের নিরিখে কবিতা আধুনিক সমাজের প্রেক্ষাপটে জীবন্ত হয়ে উঠেছে। না, আমি শুধু কবিতার ক্ষেত্রে নয়, আমি সবসময় আপডেটেড থাকার চেষ্টা করি সব কিছু ক্ষেত্রেই। কবিতার ক্ষেত্রেও যেমন একটা আপডেটেড থাকা দরকার, যে কোনো জিনিসের প্রতি একটা আপডেটেড থাকা দরকার। আপনারা হয়তো ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশন টমাস হার্ডির সেই বিখ্যাত কবিতাটা পড়েছেন বা শুনেছেন, যে প্রেম হলো চিরন্তন, প্রেম হলো শাশ্বত, প্রেম হলো চিরায়ত। এটা যেমন অতীতেও ছিল, এটা যেমন বর্তমানেও আছে, এটা তেমন ভবিষ্যতেও থাকবে। সে রাধাকৃষ্ণের প্রেমলীলা থেকে শুরু করে আজকের প্রজন্মের প্রেম চিরায়ত, শাশ্বত, অমর, ভাস্বর। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বলতে পারি সমকালীন প্রেক্ষাপটে যাই ঘটুক না কেন, কিছু কিছু জিনিস মানুষের কাছে লাবণ্যময় স্পর্শে উদ্ভাসিত হয়ে ওঠে। আমি সকলের হৃদয়টাকে ছুঁতে চাই, আমি চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে সমাজটাকে দেখি বা দেখতে চাই। হৃদয় দিয়ে দেখি বলেই কখনোই সংবিধানের যে বর্ণমালাটা ভেঙে চুরে আজকে খান খান হয়ে যাচ্ছে, কখনো শবরীমালা নিয়ে উদ্ভ্রান্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, কখনো শাহিনবাগের পথে একটা রক্তাক্ত কর্দমতা তৈরি হচ্ছে, কখনো সারা ভারতবর্ষের একটা রক্তের হোলি খেলা হচ্ছে, কখনো দেখতে পাচ্ছি যে বিভাজনের একটা বৈষম্য তৈরি হচ্ছে, রাজনীতি তৈরি হচ্ছে। সমস্ত কিছু দেখে আমরা সেই সকল মানুষের কাছেই ছুঁতে চাই, সেই সকল মানুষের কাছেই, সেই সকল পাঠকের কাছেই পৌঁছাতে চাই, যারা বুঝবে কবিতাটা পড়ে যে এ আমারই কথা বলছে, এ আমাদেরই কথা বলছে, এর কথা আমার কথা একই, আমার হৃদয়ের কথা, কবির কথা, কবিতার কথা, একটা অভূতপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে। জীবনানন্দ দাশ ইংরেজির শিক্ষক ছিলেন, একজন বড় মাপের প্রতিষ্ঠিত, লব্ধ প্রতিষ্ঠিত কবি। তার রূপসী বাংলায় আমরা দেখতে পাই, বনলতা সেনে আমরা দেখতে পাই যে আবার আসিব ফিরে ধান সিঁড়িটি নিয়ে, আমি হয়তো এই বাংলার মানুষ নয়,
হয়তো আসবো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। জীবনানন্দ দাশ সত্যি এক নীরব যন্ত্রণার কথা, রূপসী বাংলার কথা এই মাটিতে বলে গেছেন। সাহিত্যের অনুরণনে তিনি সম্পৃক্ত করেছেন। কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত যে আমরা কিছু কিছু কবিকে কিছু কিছু ক্ষেত্রে ভুলতে বসি। জীবনানন্দ দাশকে আবিষ্কার করেছেন যেমন বুদ্ধদেব বসু, তেমন আমরা সমকালীন প্রেক্ষাপটে বলতে পারি মাইকেল মধুসূদন দত্তকেও আমরা ভুলতে বসেছি। আমি যখন কবিতা লিখি তখন বাংলা ব্যাকরণের কোথায় দ্বন্দ্ব, কোথায় সমাস, কোথায় প্রত্যয় আমি দেখি না। মনের অজান্তেই যে আমার অভিব্যক্তি ফুটে ওঠে, সেই বর্ণমালার অক্ষরেই ভাস্বর হয়ে ওঠে আমার কবিতা। সেখানে কোথাও ছন্দ এলো কি কোথাও ছন্দ এলো না, তার আমরা কিন্তু কোনো পরোয়া করি না। আমার কাছে ছন্দ এলো কি ছন্দ এলো না সেটা বড় ব্যাপার নয়, কবিতার মধ্যে ব্যাকরণ থাকলো কি থাকলো না সেটা বড় ব্যাপার নয়। ভেঙে চুরে যখন নতুন কবিতার উন্মেষ হচ্ছে, তখন আমার কাছে বড় ব্যাপার হচ্ছে কবিতার অনুরণন, কবিতার নির্যাস। সেই কবিতার নির্যাসটা, সেই ছন্দবদ্ধতা হোক বা ছন্দহীনতা হোক, সেটা যদি আদ্যন্ত মানুষের কাছে পৌঁছে যায়, সেখানেই আমি মনে করি কবিতা লেখার সার্থকতা। কবি সুমনের একটা বিখ্যাত গানের লাইন ছিল, কতটা পথ হাঁটলে তবে পথিক হওয়া যায়। আমরা জানি না আমরা কতটা পথ হেঁটে পথিক হয়েছি, কিন্তু আমরা ক্লান্ত বিধ্বস্ত হলেও সময়ের সাথে সাথে আমরা হাঁটতে থাকবো আনটিল ডেথ। যেমন কেউ পুরস্কার দিল বা কেউ পুরস্কার দিল না, তাতে কিন্তু আমার লেখার কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না বা কোনো নতুন করে কোনো উন্মাদনা সৃষ্টি হয় না। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, আমরা সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও যখন মনে হয় যে একটা কবিতা লেখার দরকার, বা আমার মনের মধ্যে জেগে উঠেছে একটা কবিতার অনুরণন, রাতের মধ্যে যখন হয়তো দেখা যাচ্ছে সবাই ঘুমে ক্লান্ত বা ঘুমে জারিত, আমি তখন কিন্তু সেই রাতে কবিতা লিখছি। প্রত্যেক মানুষেরই স্বাদ আর সাধ্যের মধ্যে ব্যবধান থাকে। প্রত্যেক মানুষেরই একটা নির্দিষ্ট স্বপ্ন বা ফোকাস বা ভিশন বা মিশন থাকে, কিন্তু সেই ভীষণ মিশন, ফোকাস বা লক্ষ্য যে সবসময় সার্থক হবে বা সবসময় সদর্থক হবে তার কোনো নিশ্চয়তা নেই। আমরা প্রত্যেক মানুষই চেষ্টা করি নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্য দিয়ে, নির্দিষ্ট ক্ষমতার মধ্য দিয়ে এগিয়ে যাবার। কখনো কখনো মনে হয় যে পেরেছি, কখনো কখনো মনে হয় পারিনি, কিন্তু সবসময় ভালো লাগে যে মানুষ যখন একটা অ্যাপ্রিসিয়েশন করেন, সেটাকেই তাদের ভালোবাসা, তাদের ভালো লাগা, তাদের অ্যাপ্রিসিয়েশন, তাদের শুভেচ্ছা আমার হৃদয়কে ছুঁয়ে যায়। একলব্য এমন একজন ইতিহাসের নক্ষত্র ছিলেন, যেই নক্ষত্র দেদীপ্যমান এবং যিনি অনন্ত অসীম ভাস্বর। একলব্যের নির্দিষ্ট কোনো শিক্ষক ছিলেন না। কবিতা লেখার ক্ষেত্রে আদ্যন্ত আমার কোনো শিক্ষক নেই, বা এক্ষেত্রে আমাকে কেউ কোনো সহানুভূতি বলুন, সহযোগিতা বলুন, সহমর্মিতা বলুন, আজ পর্যন্ত কেউ করেননি। নিজের অজান্তে সে ব্যাকরণ বুঝি বা না বুঝি, ছন্দ বুঝি বা না বুঝি, আমি লিখে চলে যাই, এগিয়ে চলার চেষ্টা করি। আমি মনে করি, ভালো কবিগুরুর ভাষায় বলি,
ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। জীবনটা উত্তরণের, জীবনটা এগিয়ে যাবার, জীবনটা স্বপ্নের। যদি আপনি সবসময় নেগেটিভ চিন্তাধারা করেন তাহলে আপনার মধ্যে কখনো পজিটিভিটি থাকবে না। पॉजिटिविटी के साथ आगे ले जाना चाहिए। অপ্রাপ্তি অপূর্ণতা থাকতেই পারে, কিন্তু আমি মনে করি আমার যে অপূর্ণতা, আমার যে অপ্রাপ্তি, আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো নতুন কোনো কবি উঠে আসবেন, নতুন কোনো কবি তার সৃষ্টিশীলতার মাধ্যমে, তার নিজস্ব শৈলীর মাধ্যমে আমার যে না বলা কথা, আমার যে ব্যথা, আমার যে যন্ত্রণা, আমার যে অনুভূতি, এই অপূর্ণতাটাকে সে হয়তো এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করবেন। হয়তো আমি দেখতে পাবো না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম সেটাকে অনুভব করবে, সেটাকে দেখতে পাবে। আমি কবিতা পড়ে কেউ যদি অ্যাপ্রিসিয়েট করেন তাহলে আমার হৃদয়টা ছুঁয়ে যায়, ভালো লাগে। এটাতে কোনো অর্থ আসে না, এটাতে কোনো প্রতিপত্তি আসে না, এটাতে কোনো বাড়ি গাড়ি, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন আসে না। এটাতে আসে দক্ষতা, এটাতে আসে নিষ্ঠা, এটাতে আসে সহানুভূতি। আমি মনে করি একটা বড় লোকের হয়তো 10 তলা বাড়ি আছে, 5টা রিসর্ট আছে, 2টো বাংলো আছে, কিন্তু আমার কবিতার প্রতি নিষ্ঠা আছে, আমার দক্ষতা আছে, আমার স্বপ্ন আছে। এই দক্ষতা, স্বপ্ন, সাধনা, অনুভূতির সঙ্গে আপনি ওই বাংলো, রিসর্ট, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট কখনো মেলাতে পারবেন না, মেলানো যায় না, আগামী দিনেও মেলানো যাবে না। আমি একটা সব ক্ষেত্রেই বহুমুখীনতা আনতে চাই। যে ভার্সেটাইল যে ব্যাপারটা, সেই ভার্সেটাইল ব্যাপারটা আনতে চাই, যে বহুমুখীনতা থাকবে। কবিতার মধ্যে যেমন নিসর্গ প্রেম থাকবে, প্রকৃতি থাকবে, সাধনা থাকবে, উত্তরণের স্বপ্ন থাকবে, স্বপ্নের নির্যাস থাকবে, তরুণের ব্যথা থাকবে, তরুণের স্বপ্ন থাকবে, বার্ধক্যের যন্ত্রণা থাকবে, শৈশবের অনুভূতি থাকবে, সাথে সাথে তার বিবেক থাকবে, চেতনা থাকবে, মনন থাকবে, স্নিগ্ধতা থাকবে। সমস্ত কিছুকে নিয়ে যন্ত্রণা, প্রেম, বিরহ, সমস্ত কিছুকে নিয়ে উন্মাদনা, আনন্দ, অনুভূতি, সমস্ত কিছুকে নিয়ে আমরা বহুমুখীনতায় আনতে চাই, নতুন ছন্দ লিপিবদ্ধ করতে চাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে। আমি বলতে চাই, আপনারা কবিতা বর্ণমালার বিচ্ছুরণে যে শব্দের মন্দ্রিত স্বরে কবিতার যে অনুভূতি, কবিতার যে আকুতি, কবিতার যে চিন্তন, কবিতার যে মনন, সেই মননকে আপনারা হৃদয় মৃত্তিকায় সম্পৃক্ত করুন। কবিতার ছন্দ আপনারা যদি হৃদয় মৃত্তিকায় সম্পৃক্ত করেন, এই যে অনুভূতি আপনারা পাবেন, সেই অনুভূতি আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। এই অনুভূতি আপনাদের এগিয়ে যাবার সাহস যোগাবে। কবিতার ছন্দ আপনাদের আগামী দিনে উজ্জীবিত করবে, আপনাদের স্বপ্নকে, আপনাদের চেতনাকে, আপনাদের চেতনার রঙকে রামধনুর আভায়, রামধনুর দ্যুতিতে বিকশিত করবে। ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান এবং অতীতকে নিয়ে মিলিত সহাবস্থানে আপনারা কবিতার যে ছন্দের দীপন, কবিতার ছন্দের দীপনকে ভাষার মন্দিরায় এক মন্ত্রিত স্বরে এগিয়ে নিয়ে যাবেন। এখানেই কবিতার সার্থকতা, এখানেই কবিতার সাধনা, এখানেই কবিতার অনুভবতা। না আমি কবি কিনা জানি না, আমি লেখার চেষ্টা করি মাত্র। বললাম, প্রথমেই বলেছি, আমি ব্যাকরণ বুঝি না, ছন্দ বুঝি না, আমি লিখে যাবার চেষ্টা করি। কবিতার মধ্য দিয়ে
এই বাংলার মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে জনারণ্যের হৃদয় কুসুম মৃত্তিকায় আমি বিচরণ করতে চাই, তাদের হৃদয়ের মানস সরসিতে বিচরণ করতে চাই।